আমাকে ছেড়ে কেন চলে গেলে? এসো, আমার সাথে বিয়ে করো। আমি সবসময় তোমার অপেক্ষা করব। এসো এসো। কেন আমায় ছেড়ে চলে গেলে? এসো, আমায় বিয়ে করো। আমি সব সময় তোমার অপেক্ষা করব। এসো এসো না। কেন আমাকে ছেড়ে চলে গেলে? এসো, কেন আমায় ছেড়ে চলে গেলে? এসো, আমায় বিয়ে করো। আমি সব সময় তোমার অপেক্ষা করব। এসো। মন্ত্রজানা কাকি নিজের ঘরের মধ্যে সব সরঞ্জাম সুরক্ষিতভাবে রাখে, যেগুলো থেকে উনি নিজেকে ছাড়িয়েছেন, যেমন রাক্ষস, ভূত, প্রেত, অনেক কিছু শাপিত জিনিস, ভূত আর আত্মাদের কবজায় থাকা জিনিস, আরো অনেক শক্তিমান জিনিস। একদিন নাটাভূতের সবকিছুর মধ্যে একটা চকচক করতে থাকা একটা কাঁচের বোতলের উপরে গিয়ে পড়ল। এই বোতলটা তো দারুণ চকচক করছে। এর ভেতরে পুরুষ ভূত না মহিলা ভূত? এই বোতলের গল্পটা কি কাকি, বলো না আমায়। ওই বোতলে একটা আত্মা নয়, দুটো আত্মা রয়েছে। বুড়ো জটওয়ালা বটগাছের ভূত। বট গাছের ভূতের গল্প? দারুণ দারুণ, বলো না কাকি আমায়। অনেক বছর আগে সর্পনগরী নামের এক গ্রামের লোকেরা একটা সমস্যার থেকে পীড়িত ছিল। কোনো একটা মেয়ের বিয়ে নিশ্চিত হয়ে যাওয়ার পরে সীমানায় থাকা বুড়ো বটগাছের তলায় যেই সে মেয়েটা পার করত, ভূত আহ্বান করে নিত। কেন আমায় ছেড়ে চলে গেলে? এসো, আমায় বিয়ে করো। আমি সব সময় তোমার অপেক্ষা করব। এসো এসো না। কেন আমায় ছেড়ে চলে গেলে? এসো, আমায় বিয়ে করো। আমি সব সময় তোমার অপেক্ষা করব। এসো এসো না। এসো, কেন আমায় ছেড়ে চলে গেলে? এসো, আমায় বিয়ে করো। আমি সব সময় তোমার অপেক্ষা করব। এসো এসো। যতক্ষণ বিয়েটা ভেঙে না যাচ্ছে, ভূত মেয়েটাকে ছাড়তই না। আগে আমার গ্রামের লোকেরা বলেছিল সর্পনগরের গ্রামের মেয়েরা অভিশাপিত। সর্পনগরের মেয়েকে বিয়ে করলে এটা ভূতকে বিয়ে করা হবে। আমি না শুনেই গ্রামের মেয়েকে বিয়ে করে ভুল করেছি। আমি নিজের বিয়েটাকে বন্ধ করছি। কাউকে পেলে যে আমার মেয়েকে ভূতের হাত থেকে ছাড়াবে। সাহেব, আমার চেনা জানা সব তান্ত্রিককে আনলাম, কিন্তু কেউ মায়ের ভূতটা নামাতে পারলো না। রঙ্গার মেয়ে কল্যাণী, ওরা সর্পনগরীতে অনেক বড় লোক ছিল। তার মেয়েকেও বট গাছের তলায় সেই ভূত আহ্বান করে নিয়েছে। অবশ্য গ্রামের সব লোকেদের এটা লোকানো ছিল। অন্য সব গ্রাম থেকে মহান মান্ত্রিক তান্ত্রিকদের ডাকা হয়েছিল, কিন্তু কেউ কল্যাণীর ভিতর থেকে ভূতটাকে সরানোয় সক্ষম হলো না। কল্যাণীর উপরে ভূতটা 6 মাস ধরে রয়েছে, কিন্তু কোনো জাদুঘর বা তন্ত্রমন্ত্র জানা লোকে যতই চেষ্টা করেছে, কল্যাণীর উপরে যে ভূতটা চড়েছিল তাকে ছাড়াতে পারলই না। গত 6 মাসে সীমানায় থাকা বটগাছটাকে পার না করতে চেয়ে থাকাও নতুন বিবাহিত মেয়ে বা যে মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে তাদেরকে ভূত আহ্বান করে নিত। আর যতক্ষণ বিয়েটা ভেঙে না যেত ততক্ষণ ওদের উপর থেকে চলে যেত না। এই কারণে সর্পনগরীর কোনো মেয়েকে কেউ আর বিয়ে করতে চাইতো না। মেয়েদের মা বাবা এই সমস্যার সমাধানটা বার করার জন্য গ্রাম প্রধান ধর্মেশের কাছে রোজ হাজিরা দিত। এমন হয়েছিল, একদিন টিকটিকি ভূত নিজের ছোট ভাইয়ের সাথে নদীর ধারে খেলা করছিল। তখন ওর নজর নদীতে ভাসতে থাকা একটা বোতলের উপরে গিয়ে পড়ে। ও ঢাকনাটা না খুলে বোতলটা আমার কাছে নিয়ে আসে। তার ভেতরে একটা কাগজ ছিল আর ছাল দিয়ে ঢাকনা লাগানো ছিল। আমি ঢাকনাটা খুলে চিঠিটা
পড়ার চেষ্টা করলাম। রানী, আমি জীবিতভাবে তোমার কাছে পৌঁছাবো এই ব্যাপারে আশা নেই। আমি আশা করি এই পত্রটা যেটা আমি লিখছি সেটা তোমার কাছে পৌঁছবে। আমি যদি আবার জন্ম নিই তাহলে তুমি আমার বউ হবে। পুরো পত্রটা পড়ার পরে বেতাল রঙ্গলিতে পত্রটা রেখে পত্র লেখার আত্মাটাকে আমি ডাকি। আমাকে সর্পনগরের রানীর কাছে নিয়ে চলো, আমাদের ভালোবাসা বাঁচা। পত্রটার সাথে রুদ্রর আত্মাটাকে ওই বোতলের মধ্যে রেখে টিকটিকি ভূতের সাথে গিয়ে সর্পনগরীর গ্রাম প্রধানের সাথে দেখা করি। ওই কসবায় বুড়ো বটগাছের ভূতের কারণে মেয়েদেরকে যেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এটা জেনে আমি প্রতিজ্ঞা করি আমি সেই সমাধানটা কি করে হোক বার করব। টিকটিকি ভূতের সাথে সীমানার কাছে ওই বুড়ো বটগাছের কাছে যখন গেলাম, রাঙ্গা আমার কাছে আসে। আমার চাকরের লোকেরা আপনাকে গ্রামের লোকেদের সঙ্গে কথা বলতে শুনে আর আমায় জানায় আমার মেয়ের উপর একটা ভূত ধরেছে। দেশের কোণার থেকে প্রসিদ্ধ তান্ত্রিক কেউ আনলাম, কিন্তু কি আমার মেয়েকে সারাতে পারলো না। 6 মাস ধরে একটা অন্ধকার ঘরে বন্ধ রেখেছি। সে একটা ভূতের মতন একটা বড় বাসনে ভাত আর 6টা মুরগি খেয়ে দিন প্রতিদিন বিকৃত হয়ে উঠছে। আমার মেয়েকে বাঁচিয়ে নিন কাকি। যখন রঙ্গা অনেক করে আমাকে বলে আমি না আর বলতে পারলাম না, ওর সাথে ওর বাড়ি গেলাম। কেন আমাকে ছেড়ে চলে গেলে? এসো আর আমাকে বিয়ে করো, আমি সব সময় তোমার অপেক্ষা করব। এসো এসো, কেন আমাকে ছেড়ে চলে গেলে? এসো, আমাকে বিয়ে করো, আমি সব সময় তোমার অপেক্ষা করব। এসো এসো, কেন আমাকে ছেড়ে চলে গেলে? এসো, আমাকে বিয়ে করো, আমি সব সময় তোমার অপেক্ষা করব। এসো এসো। ভূতের বসে থাকা কল্যাণীর মাথার উপরে একটা কুমড়ো রেখে গাবরা জামানজু, আমি ওই কুমড়োটার মধ্যে কল্যাণীর মধ্যে যে ভূতটা ছিল তাকে বন্দি করে নিলাম। এই বল, আমায় বল, তুই কে? এই মেয়েটাকে কেন ধরেছিস? বল, না হলে তোর আত্মাটাকে শূন্যে বিলীন করে দেব। এই রাঙ্গার জন্যই আমি শিগলের বন্ধন থেকে মুক্ত হয়ে গেছি। যখন আমি আত্মাটাকে কথা বলতে শুনলাম, আমি দেখলাম যে আমার দণ্ডর মধ্যে যে কাচের বোতলটা ছিল তার মধ্যে থেকে ভূত চেল্লাচ্ছে আর বোতল থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছে। আমি যখন বোতলে ঢাকনাটা সরাই, রুদ্রর আত্মা বাইরে বেরোয় আর রানীর আত্মাটাকে আদর করে জড়িয়ে নেয়। তোমরা কি একে অপরকে চেনো? এই আত্মা আর কেউ নয় কাকি, আমি যে রানীর ব্যাপারে বলেছিলাম সে। আমার গ্রাম ধর্মপুরী, আমি বাবা মার একমাত্র ছেলে, লক্ষপতি সম্পত্তিধারী। আমি ভালো ছেলের মতন কবিতা লিখতাম। ধর্মপুরী আর সর্পনগরের মাঝখানে মধ্যধারা নদী ছিল। সর্পনগরের রাঙ্গা আমার ছোটবেলার বন্ধু। সে মেঘধারা নদীতে নৌকো চালাতো। একদিন ওর নৌকোতে রানীর সঙ্গে আমার দেখা হয়। ওর আমার কবিতা খুবই ভালো লাগে আর প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলি। রানী সর্পনগরের অত্যন্ত গরিব পরিবার থেকে। কিছুদিনের মধ্যে আমাদের বন্ধুত্ব ভালোবাসা হয়ে ওঠে। রাঙ্গা নৌকো করে আমার গ্রাম থেকে রানীর সঙ্গে দেখা করতে সর্পনগরে আসতাম। দুজনে সীমাতে থাকা বটগাছের নিচে বসে গল্প করতাম, কিন্তু আমার বাবা আমার ভালোবাসার ব্যাপারে জানতে পেরে যায়। আমি জানতে পেরেছি তুমি একটা মেয়ের সঙ্গে ঘুরছো যে পেট ভরে খাবারও পায় না। যদি ভালোবাসা থাকে তাহলে এক্ষুনি ওকে ভুলে যাও। ওই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে যে আমাদের সম্পত্তির সমান। বাবার এমন বলাতে আমি ভয় পেয়ে যাই, আর এইটা গিয়ে আমি রাঙ্গাকে। আমার বাবা আমাদের বিয়েতে মত দিচ্ছে না, তাই আমি রানীকে নিয়ে অন্য গ্রামে থাকতে চলে যাব। পয়সাতেই সবসময় থেকেছ, কবিতা ছাড়া তো কিছুই জানো না তুমি। নিজের বউয়ের পেটটা ভরবে কি করে? তাহলে আমি কি করি? ঘর থেকে কি টাকা করি নিয়ে এসে যাব? যদি তুমি এমন করো তাহলে তুমি ধরা পড়ে যাবে। প্রত্যেকদিন ঘর থেকে একটু একটু সোনা নিয়ে এসে লুকিয়ে দাও। একটু বের করলে ঘরের লোকেরা সন্দেহ করবে না। যখন থাকার মতন সম্পত্তি তোমার কাছে জমা হয়ে যাবে তখন রানীকে নিয়ে অন্য গ্রামে চলে যাও তুমি, আর আরামে থেকো।
যেমন রাঙ্গা বলেছিল প্রত্যেকদিন একটু সোনা নিয়ে আসতাম, আর রানীকেও না জানিয়ে যেখানে দেখা করতাম ওই বট গাছের জড়ের নিচে আমি লুকিয়ে দিতাম। কিন্তু রাঙ্গা লুকিয়ে সেই জায়গা দেখে নিয়েছিল যেখানে আমি সোনা লুকাতাম। এইভাবে অনেকগুলো সোনা জড়ো করলাম। একদিন ধরমপুরীতে নৌকোতে চড়ে রাঙ্গা কালকে দূরের এক পরিচিতির সঙ্গে আমার বিবাহ করতে যাচ্ছে। এতদিন ধরে জড়ো করে থাকা সোনা আর রানীকে নিয়ে আমি চন্দ্রপুর চলে যাব। এতদিনের সাহায্যের জন্যে আমি জন্ম জন্মান্তর ঋণী থাকবো। এই আংটিটা উপহার রূপে নিয়ে নাও। আমি আংটি দিলাম, কিন্তু রাঙ্গা প্রতারণা করলো। সে নিজের নৌকোতে নিজেই ফুটো করে নদীতে লাফিয়ে দেয়। তোমার কি মনে হয় এত ছোট আংটির জন্য আমি এতদিন ধরে কুত্তার মতন তোমার পেছনে ঘুরছিলাম? যেই সোনা তুমি প্রতারণা করে জমা করেছিলে সেটা আমি নিয়ে নিচ্ছি। ডুবন্ত নৌকাতে সে আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। যেখানে আমি সোনা লুকিয়েছিলাম সেটাও নিয়ে নেয়। নৌকোয় জল ভরছিল, আমি সাঁতারও জানি না। বাঁচার কোনো উপায় নেই ভেবে আমি বাঁচার জন্য চেঁচাচ্ছিলাম, বাঁচাও বাঁচাও, নৌকো ডুবছে, কেউ থাকলে বাঁচাও। 2-3 মিনিটের মধ্যে নৌকো পুরোপুরি ডুবতে চলেছিল। নিরুপায় হয়ে আমার বইয়ের থেকে একটা পাতা ছিঁড়ে আমার অপেক্ষা করে থাকা রানীর জন্য আমি একটা চিঠি লিখে দিই। তাকে বোতলের ভেতরে ঢুকিয়ে দিয়ে জলের মধ্যে ছেড়ে দিই। আমি জানি না এই চিঠি তোমার কাছে পৌঁছাবে কিনা, কিন্তু আমাকে ক্ষমা করো তুমি। এইভাবে ছোটবেলার বন্ধুর প্রতারণার কারণে আমি নৌকোতে ডুবে মরে যাই। রুদ্র যে মারা গেছে এই কথাটা আমি জানতাম না। সব সময়ের মতন রোজ গ্রামের বাইরে বুড়ো জট বরগাছের কাছে ওর অপেক্ষা করতাম। 2 দিন পরে রুদ্রর বাবা সর্পনগরী এলেন আর আমাদের গ্রামের প্রধানের সাথে ঝগড়া করতে করতে বললেন যে ওনার ছেলের উধাও হওয়ার পেছনের কারণ আমি। আমার মা বাবা অপমান সহ্য করতে পারলো না আর গ্রাম ছেড়ে চলে গেল। আমি আমার বাবা মার সাথে না গিয়ে এই বিশ্বাস মনে রেখে যে রুদ্র ফেরত আসবে ওই গাছের তলায় দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে খিদে আর তৃষ্ণাতে মারা গেলাম। অনেক কষ্ট সহ্য করে মরেছি, তাই আমার মৃত্যু গ্রামের জন্য অশুভ হবে। গ্রামের লোকেরা যা তা বলল। প্রেমে পাগল হয়ে মরে গেছে, আমাদের গ্রামের অমঙ্গল হবে। হ্যাঁ হ্যাঁ, এ আমাবস্যার দিনে মরেছে, এ নিশ্চয়ই প্রেতাত্মা হবে। এর দেহকে গ্রামের ভেতরে আনবে না। যদি আমার শরীরটাকে শ্মশানে পোতা হয় গ্রামে অভিশাপ লাগবে, তাই আমাকে ওই গাছের তলায় পুঁতে দেওয়া হলো যেখানে আমি মরেছিলাম। ওরা একটা দড়ি টাঙিয়েছিল যেটা একটা তাবিজের মতন মন্ত্রে বাঁধা ছিল যাতে আমার আত্মা বাইরে না বেরোতে পারে। 20 বছর পেরিয়ে যায়, আমার আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য জ্বলছিল। 20 বছর কঠোর শূদ্র সাধনা করে প্রেতাত্মায় বদলে গিয়ে বন্ধন মুক্তির অপেক্ষা করছিলাম। কিন্তু ওদিকে রুদ্রের লুকানো টাকা পয়সা দিয়ে জমি জায়দাদ কেনা হলো। রাঙ্গা সাহাবে বদলে গেল, গ্রামের বড় লোকদের মধ্যে একজন হয়ে গেল রাঙ্গা। কিন্তু ওর মেয়ে কল্যাণী গগন নামের এক গরিব ছেলের সাথে প্রেম করত। এটা জেনে রাঙ্গা গগনকে মেরে ফেলতে চাইছিল। দিনে একবেলা রুটিও তুমি জোগাড় করতে পারো না, আর আমার মেয়েকে বিয়ে করবে তুমি? তোমার সাহস কি করে হলো? গরিবের খিদে থাকবে না সেটা ভুল বলছি না, কিন্তু উঁচুতে ওঠার চেষ্টা করো না, কিন্তু হলেই মরবে। পুঁতে দাও একে। কোথায় পুতবো সাহেব? আমাদের ক্ষেতের মধ্যে পুঁতে দিই কি? না, গ্রামের বাইরের বট গাছের নিচে একে নিয়ে পুঁতে দাও, ওইখানে কেউ আসে না। এইভাবে গগনকে পোতার জন্য যখন ওরা গর্ত খুঁড়ছিল, সুরক্ষার জন্য যে তাবিজটা বাঁধা ছিল সেটা ছিঁড়ে আমার আত্মা মুক্ত হয়ে যায়। গগনকে আহ্বান জানিয়ে রাঙ্গার লোকেদেরকে মেরে পিটে ওর মেয়েকে আহ্বান করে নিলাম। কেন আমাকে ছেড়ে চলে গেলে? এসো, আমায় বিয়ে করো, আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করব। এসো এসো না, কেন আমাকে ছেড়ে চলে গেলে? এসো, আমাকে বিয়ে করো, আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করব। এসো এসো না, কেন আমাকে ছেড়ে চলে গেলে? এসো, আমাকে বিয়ে করো, আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করব। এসো।
ওর মেয়েকে আহ্বান জানিয়ে ওকে দিয়েই প্রতারণা করিয়ে ওর মৃত্যুর কারণ হলো রুদ্র রানীর আত্মা। এটা জেনে রঙ্গা পশ্চাতাপের সাথে, কাকি, সেই সময় লোভের কারণে আমি ভাবতেও পারিনি যে সে আমার ছোটবেলার বন্ধু। নৌকোডুবি করে তাকে আমি মেরে ফেলি। রানীর মৃত্যুর কারক হলাম, কর্ম কাউকে ছাড়ে না। যে ভালোবাসা আলাদা করেছিলাম সে মেয়ে রূপে এসছে, বাঁচাও। রানী রাঙ্গা, যে তোমাদের মৃত্যুর কারণ হয়েছিল সে পস্তাচ্ছে। ওকে ক্ষমা করে দাও আর কল্যাণীকে ছেড়ে চলে যাও। এই গ্রামের লোকের কথা শুনলাম, কিন্তু আমার প্রেমকে কেউ বুঝলো না, তাই এর গ্রামের কাউকে বিয়ে করতে দেব না। আমার মতন সারা জীবন বিয়ে আর প্রেম থেকে দূরে থেকে ব্যথা সহ্য করতে হবে। সেই সময় বড়রা যা ভুল করেছিল তার জন্য বাচ্চাদেরকে সাজা দেওয়াটা ঠিক নয়। হ্যাঁ, মন্ত্র কাকি যা বললো সেটা ঠিক। শান্ত হও রানী, এতদিন পরে আমি আত্মারূপে তোমার সঙ্গে দেখা করলাম, এটাই আমার জন্য অনেক। এর জন্যে এই রাঙ্গা তার মেয়েকে বড় করে গাগানের সাথে বিয়ে দেবে। গ্রামের সবাইকে রুদ্র আর আমার সাথে যে প্রতারণা করেছিল সেটা সবাইকে বলে ক্ষমা চেয়ে গ্রাম থেকে চলে যেতে হবে। যদি সে জীবিত থাকতে আবার থেকে গ্রামে প্রবেশ করে, তাহলে এইবার আমি কল্যাণীকে নয় বরং এই রাঙ্গাটাকে ধরে ওকে ক্ষতবিক্ষত করে মেরে ফেলবো। রাঙ্গা তেমনটাই করলো যেমন রানী চেয়েছিল। কিছু না নিয়ে যেমন ছিল তেমনই গ্রাম থেকে বেরিয়ে গেল। সে দুটো আত্মা তো শান্তি পেয়ে গেছে না, তবু ওরা বোতলে কেন আছে? এর মানে হচ্ছে এখনো পর্যন্ত একে অপরকে ভালোবাসা কম করলো না। যেই ওদের প্রেম সম্পূর্ণতা প্রাপ্ত করে নেবে, নিজের থেকেই ওরা বোতলটাকে ভেঙে আকাশে উড়ে উপরের দুনিয়ায় চলে যাবে। আত্মার উপরেও বছর বছর ধরে প্রেম করছে। প্রেমটা খুব গভীর কাকি। কাকি, আমার সন্দেহ আছে রানী তো প্রতিশোধ দেওয়ার আছে। তো রাঙ্গাকে আবাহন করে তো মেরে ফেলতে পারে, ওর মেয়েকে কেন আবাহন করলো সে? যদিও ওকে মেরে ফেলতো, জীবিত থাকতে ও এটা জানতে পারতো না যে ও কত বিশ্বাসঘাতকতা করেছে। নিজের মেয়ে মুশকিলে পড়েছে, ও 6 মাস ছটপট করেছে। কল্যাণীর মধ্যে থাকা রানীর ভূত রাঙ্গাকে কাঁদতে দেখে খুশি হতো। প্রেম কি এত মহান কাকি? অনেক মহান রেনাটা। মানুষের মৃত্যু আছে কিন্তু প্রেমের কোনো মৃত্যু নেই। লোভ আর বিশ্বাসঘাতকতা জীবনকে নষ্ট করে দেয়, কিন্তু ভালোবাসা আর সততা আঘাত যতই বড় না হোক কেন ভরে দেয়। রানীর মৃত্যুর আসল কারণ কে ছিল? রুদ্র যে সততায় রাঙ্গার কথা বিশ্বাস করে নিয়েছিল। রাঙ্গা যে টাকার লোভের কারণে নিজের ছোটবেলার বন্ধুকে বেড়ে ফেলে। আর নয় কি গরিব রাঙ্গা কে করোড়পতি বন্ধু রুদ্রর সাথে মেলানোর তার ভাগ্য।